আজকে সকালের খবরের কাগজটা পড়েছিস আকাশ? না, পড়া হয়নি। কেন, কি লিখেছে? কেতুগ্রাম বলে একটা জায়গায় নাকি ভয়ঙ্কর কলেরা ছড়িয়ে পড়েছে। সরকার তো মহামারীর আশঙ্কা করছে। সে কি রে, মহামারী? তাহলে তো অনেক মানুষের জীবন নিয়ে একেবারে টানাটানি পড়ে যাবে। হ্যাঁ, সেটাই তো ভয়ের। খবরে এটাও লিখেছে অনেক লোক নাকি ইতিমধ্যে গ্রাম ছেড়ে চলে গেছে। দিন দিন কেতুগ্রাম জনবসতিহীন হয়ে পড়ছে। তোদের মুখে কেতুগ্রামের এই খবর শুনে আমার একটা ঘটনার কথা মনে পড়ে যাচ্ছে রে আকাশ। একটা ঘটনার কথা মনে পড়ছে। কি ঘটনা বলুন জেঠু? সে এক ভয়ঙ্কর হাড় হিম করা ঘটনা। বলে না বলুন জেঠু, সেই ঘটনার কথা আমাদের বলো না। তাহলে শোন, তখন আমি কয়েকদিনের ছুটি কাটাতে পাহাড়পুর বলে একটা ছোট্ট সুন্দর পাহাড়ে ঘেরা গ্রামে ঘুরতে গিয়েছিলাম। সঙ্গে ছিল আমার পোস্ট অফিসেরই এক পিয়ন, যতীন। তা কিছুদিন পাহাড়পুরে কাটানোর পর হঠাৎ সকালবেলা আমার নামে একটা চিঠি এলো আমাদের পাহাড়পুর গেস্ট হাউসে। চিঠি? কিসের চিঠি বরুণ জেঠু? চিঠিটা আমার নামে এলেও চিঠিটা লেখা হয়েছিল যতীনের জন্যই। যতীন বাবুর জন্য লেখা চিঠি তোমার নামে এলো কেন বরুণ জেঠু? এলো কারণ গেস্ট হাউসটা তো বুক করা হয়েছিল আমার নামে। এবার বুঝেছি। তারপর কি হলো বরুণ জেঠু? ওই চিঠিতে কি লেখা ছিল? চিঠিতে লেখা ছিল, পোস্টমাস্টার মশাই, একটা চিঠি আছে। চিঠিটা আমার কাছে নিয়ে এসো। আগে পোস্টমাস্টার মশাই, এই নিন। এ কি, এ তো আমার চিঠি দেখছি। চিঠিতে কি লেখা আছে পোস্টমাস্টার মশাই? খবর ভালো নয় যতীন। আমাদের মনে হয় আজই ফিরতে হবে এখান থেকে। কেন, কি হয়েছে পোস্টমাস্টার মশাই? তোমার বাড়ি তো সোনপুরে, তাই না যতীন? হ্যাঁ পোস্টমাস্টার মশাই। কেন, সোনপুরে কি হয়েছে? সোনপুরে কলেরা একেবারে মহামারীর আকার নিয়েছে। ইতিমধ্যেই অনেক মানুষজন মারা গেছেন, আর বহু মানুষ সোনপুর ছেড়ে চলেও গেছেন। কি বলছেন পোস্টমাস্টার মশাই? সোনপুরে অনেক মানুষ কলেরায় মারা গেছে? হ্যাঁ, তাই তো লিখেছে। না না না, আর এক মুহূর্তও নয়। আমি এক্ষুনি সোনপুরে যাব পোস্টমাস্টার মশাই। সোনপুরে আমার বউ আছে, ছেলে আছে, জানি না ওরা এখন কি করছে। আমি এক্ষুনি যাব পোস্টমাস্টার মশাই। ও যতীন, তুমি এক্ষুনি এত বিচলিত হয়েও না। কি বলছেন পোস্টমাস্টার মশাই? আমার ছোট্ট কার্তিকটাকে নিয়ে মালতী কি করছে, কেমন আছে, এসব ভেবে আমার মন যে আর মানছে না পোস্টমাস্টার মশাই। চলুন চলুন, এক্ষুনি চলুন, আমরা বেরিয়ে পড়ি, এক্ষুনি চলুন। দাঁড়াও, তার আগে একবার এই গেস্ট হাউসের ম্যানেজার বাবুকে ফোন করে জেনে নি পাহাড়পুর থেকে সোনপুরের কোনো ডাইরেক্ট ট্রেন আছে কিনা। হ্যাঁ পোস্টমাস্টার মশাই, পাহাড়পুর থেকে ডাইরেক্ট সোনপুরের একটা ট্রেন আছে। আছে? কটার সময় একটু বলতে পারবেন? আজ দুপুরেই আছে, 3টের সময়। আমরা যখন সোনপুরে পৌঁছলাম তখন সন্ধে হয়ে গেছে। গ্রামের মেঠো পথে তখন শুধু আমি আর যতীন। তোমরা দুজন ছাড়া রাস্তায় আর কোনো লোক ছিল না? সন্ধেবেলাতেই রাস্তাঘাট একদম ফাঁকা। সেটাই তো স্বাভাবিক পল্টু। সোনপুরের ঘরে ঘরে তখন যে মানুষ কলেরায় কষ্ট পাচ্ছে। সরু মাটির পথ দিয়ে হাঁটতে হাঁটতেই মানুষের কান্নার শব্দ আমাদের কানে আসছিল। আর যত আসছিল ততই যতীন আরো বিচলিত হয়ে পড়ছিল তাড়াতাড়ি বাড়ি যাওয়ার জন্য। এমন ফাঁকা সোনপুরের রাস্তা আমি আর আগে কখনো দেখিনি পোস্টমাস্টার মশাই। এতক্ষণ ধরে হাঁটছি, কিন্তু এখনো একজন লোকও চোখে পড়ল না। আরে, ওটা আমাদের বাসুদেব দাদা না? ও বাসুদেব দাদা, ও বাসুদেব দাদা, ও বাসুদেব দাদা, বাসুদেব দাদা, ও বাসুদেব দাদা। আরে আরে বাসুদেব দাদা, আমাকে চিনতে পারছো না? ও বাসুদেব দাদা, আরে আমি যতীন গো, যতীন, আমাকে চিনতে পারছো না? যতীন মনে হয় মাথাটা খারাপ হয়ে গেছে। ঠিক আছে, এবার চলো যতীন, তোমাদের বাড়ি চলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যাচ্ছি। ওই দেখো যতীন, গাছতলায় কে যেন তোমাকে দেখে হাসছে। আরে হ্যাঁ, ও তো আমাদের রাঙামাসি। ও রাঙামাসি, কেমন আছো গো? কতদিন পরে তোমার সঙ্গে দেখা হলো বলো তো। এ কি, রাঙামাসিও আমাকে চিনতে পারলো না পোস্টমাস্টার মশাই? শোনো, এবার যার সাথেই তোমার দেখা হোক না কেন, বেশি কথা বলতে যেও না।
ভুলে যেও না, তুমি কিন্তু এখানে এসেছো তোমার ছেলে আর বউ ঠিক আছে কিনা সেটা দেখতে, পাড়া প্রতিবেশীর সঙ্গে কথা বলতে নয়। হ্যাঁ হ্যাঁ, একদম ঠিক বলেছেন পোস্টমাস্টার মশাই, একদম ঠিক বলেছেন। চলুন চলুন। তারপর যতীনবাবুর বাড়ি তো গেলে, গিয়ে কি দেখলে বরুণ জেঠু? যতীনের বাড়িতে যখন পৌঁছলাম তখন প্রায় রাত। প্রথমে গিয়ে দেখলাম যতীনের ঘর বাড়ি সব একেবারে অন্ধকার, কোথাও কোনো আলোর চিহ্নটুকুও নেই। তারপর এ কি গো যতীন, তোমার বাড়িতে কেউ নেই নাকি? রাত হতে চললো কিন্তু তোমার ঘরে তো কোনো আলোই জ্বলছে না। আমিও তো সেটাই ভাবছি পোস্টমাস্টার মশাই, শুধু কি ঘর, ওই দেখুন তুলসী মঞ্চটাও কেমন অন্ধকার হয়ে আছে। বলি মালতী, আরে ও মালতী, আরে কার্তিক, তোরা সব গেলি কোথায় রে? এতদিন পরে আমাদের কথা মনে পড়লো তোমার। মালতী, ইনি হলেন আমাদের পোস্টমাস্টার মশাই, বরুণ বাবু। খুব লেখাপড়া জানা ভালো মানুষ। তা ভালো লেখাপড়া জানা হয়ে কি হবে শুনি? কলেরা তো আর এসব দেখে কাউকে ছেড়ে দেবে না গো, ছেড়ে দেবে না। আহা, এসব আর কি কথা বলছো মালতী, বলো তো? তা ঘর বাড়ি এরকম অন্ধকার করে রেখেছো কেন শুনি? অত কথা বলো না তো, এসো ঘরে এসো, ঘরে গেলেই দেখতে পাবে সব একেবারে ঠিক হয়ে গেছে। ঘরে গেলেই সব ঠিক হয়ে যাবে মানে? ওসব মানে জানে ঘরে গেলেই বুঝতে পারবে, বুঝলে? ঘরে গেলেই বুঝতে পারবে। আমাকে আর বেশি কথা বলিও না, ভালো লাগছে না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, চলো চলো। আরে আসুন পোস্টমাস্টার মশাই, আসুন আমার সাথে। কি এবার হয়েছে তো? ঘরের সব আলো জ্বলেছে তো? কিন্তু আলো জ্বালালো কে? কার্তিক। তোমার ছেলে এখন আর এখানে কোথায়? কার্তিক নেই? না, নেই। কোথায় গেছে ও? বলবো সব বলবো। আগে একটু খেয়ে দিয়ে বিশ্রাম করো, তারপরে সব বলবো। না না, আমি বলতে চাইছি যে কার্তিকের কোনো বিপদ মানে? বলবো গো, বলবো, সব বলবো তোমাকে। আগে খেয়ে নাও দেখি। ও পোস্টমাস্টার মশাই, মালতী এরকম ভাবে কার্তিকের কথাটা এড়িয়ে গেল কেন বলতে পারেন? আমার কার্তিকের কিছু হয়নি তো? আরে না না, এত বিচলিত হয়েও না তো যতীন, তোমার কার্তিকের কিচ্ছু হয়নি। তাহলে আমার কার্তিক কোথায়? এসো, খেতে এসো। এরই মধ্যে রান্না হয়ে গেল? তা না হলে কি আমি তোমার সাথে রসিকতা করছি? এসো বলছি। তারপর খেতে বসে যা দেখলাম তা মনে পড়লে আজও আমার হাড় হিম হয়ে যায়। কি দেখলে বরুণ জেঠু? দেখলাম বাবা, কি করেছো মালতী? এ তো দেখছি সব পদই রেঁধে ফেলেছো, কিছুই তো বাদ দাওনি। কিন্তু উনুন তো জ্বলতে দেখলাম না, তাহলে এত রান্না করলে কি সে শুনি? অত শুনে তোমার কাজ নেই, খেতে দিয়েছি, খাবে। আচ্ছা, এবার একটা কথা আমাকে বলো তো, কার্তিক কোথায়? এত ভালো ভালো রান্না করলে অথচ কার্তিককে দেখছি না, ব্যাপারটা কি? উফ, ছেলে করে একেবারে পাগল হয়ে গেল। শোনো, এই সোনপুরে কলেরার বাড়াবাড়ি দেখে কার্তিককে আমার দাদা এসে নিয়ে গেছে। ও এখন ওর মামার বাড়িতে ভালোই আছে। তাহলে তুমি তোমার দাদার সাথে গেলে না কেন মালতী? যেতে যদি পারতাম তাহলে কি আর যেতাম না? কিন্তু সবই আমার কপাল। যাক, রান্না কেমন হয়েছে বলো তো? খুব ভালো রান্না হয়েছে মালতী, খুব ভালো। শুধু যদি একটা গন্ধরাজ লেবু হতো তাহলে খাবারটা আরো জমে যেত। সে আর এমন কি ব্যাপার, এক্ষুনি নিয়ে আসছি। না না, ধুর, তোমাকে আর এই রাতের বেলা লেবু গাছ থেকে লেবু পাড়তে যেতে হবে না। আমাকে কোথাও যেতে হবে না গো, আমি এখানে বসেই তোমার জন্য গন্ধরাজ লেবু নিয়ে আসছি। এখানে বসে? হ্যাঁ, তাহলে এই দেখো। মালতী! কি বলছো বরুণ জেঠু? যা বলছি ঠিকই বলছি রে আকাশ। সেই রাতে কোনো রকমে যতীনকে সঙ্গে নিয়ে ওর বাড়ি থেকে পালিয়ে এলাম। তারপরে জানতে পারলাম অনেকের মতন কলেরাতেও মালতীও মারা যায়।
পড়তে পড়তে কখন যে 8টা বেজে গেছে বুঝতেই পারিনি। আরে আবার সেই লোকটা, একে তোমার বাবার মতো দেখতে, কিন্তু আমার বাবা তো মারা গেছেন। এই লোকটা আবার কে? ভূত? পল্টু, তোর কি আবার জ্বর হয়েছে? হ্যাঁ নায়েব আঙ্কেল, ডাক্তারবাবু কিছুক্ষণ আগেই ওকে দেখে গেছেন। উনি বললেন ভয় পাওয়ার কারণেই জ্বর এসেছে। আসলে পল্টু আমাদের বাবার মতো দেখতে একজনকে দেখেছে। চুপ করো, এই সমস্ত ভুলভাল কথা পল্টুকে বলতে বারণ করবে, আর তাড়াতাড়ি ওকে ঠিক করো। আমি আর কটা দিক দেখবো? একদিকে এই বাড়ি, অন্যদিকে এই সম্পত্তির দায়িত্ব। জমিদার বাবু তো মারা গিয়েই মুক্তি পেয়েছেন, আর আমি ফেসে গেছি এখানে। পল্টুকে তাড়াতাড়ি সুস্থ করতেই হবে আমায়। দিনের পর দিন ওর এই ভয় বেড়েই চলেছে। ডাক্তারবাবুও কিচ্ছু করতে পারছেন না। তাহলে পল্টুকে সত্যি সত্যি বাবাকে দেখেছে, না অন্য কাউকে? এই ব্যাপারে ডিটেকটিভ সত্যপ্রকাশ বাবুর সাহায্য নিতেই হবে। আপনি তো সবই শুনলেন, এবার এই সমস্যার সমাধান আপনাকেই করতে হবে সত্যপ্রকাশ বাবু, কারণ এই রহস্যের সমাধানের উপরে দাঁড়িয়ে আছে আমার ভাই পল্টুর ভবিষ্যৎ। পল্টুর ভবিষ্যৎ মানে কি বলছো? মানে পল্টু তো কোনো সাধারণ ছেলে নয়। পল্টু তো আমাদের এই রায়পুরের বিশাল জমিদারির একমাত্র উত্তরাধিকারী। আচ্ছা, তো এখন বর্তমানে এই বিশাল জমিদারির দেখাশোনা কে করছে? আমাদের নায়েব গোপাল মুন্সি। তবে পল্টুর যখন 18 বছর বয়স হবে তখনই ওই জমিদারি ও পাবে, কিন্তু তার জন্য পল্টুকে সুস্থ আর স্বাভাবিক থাকতে হবে। আমার বাবা উইলে এটাই লিখে গেছেন, না হলে আমাদের জমিদারির সমস্ত সম্পত্তি ওই মন্দির কমিটির হাতে চলে যাবে। এখন পল্টুর বয়স কত হলো? এই ডিসেম্বরে পল্টু 15 বছরে পড়বে। অর্থাৎ 18 বছর হতে এখনো 3 বছর বাকি আছে। এখন তো নায়েব বাবুর বয়স হয়েছে, এই জন্য উনি চিন্তিত হয়ে পড়েছেন। আপনি দয়া করে এই কেসটা নিয়ে নিন। যখন একটি ছোট বাচ্চার ভবিষ্যতের ব্যাপার, সেক্ষেত্রে আমি না কি করে বলতে পারি। ঠিক আছে, এই কেসটা আমি বরং নিলাম। তাহলে আপনি আমাদের রায়পুরে কবে আসবেন? কালকেই। আপনাকে দেখে আমি ভরসা পাচ্ছি। আপনি জানেন, কাল রাতে পল্টু আমাদের বাবার মতো দেখতে ওই ব্যক্তিকে আবার দেখেছে সত্যপ্রকাশ বাবু। হোয়াট? কোথায় দেখেছে? ওর ঘরের পেছনে যে জঙ্গল আছে সেখানে। আমি এখন পল্টুর ঘরটা গিয়ে একটু দেখব। এই জানলা থেকে পল্টু ওই ব্যক্তিকে দেখতে পায়। আচ্ছা, ওই জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তাটা কোথায় গেছে? এই রাস্তাটা সোজা রায়পুর বাজারের দিকে চলে গেছে। এই রাস্তায় সচরাচর কেউ যায় না। এখানে এটা কার ছবি? উনি আমাদের বাবা, নরনারায়ণ রায়। আই সে। এবারে আপনি একটু বিশ্রাম নিন সত্যপ্রকাশ বাবু। আমি আমাদের গেস্ট রুমে আপনার থাকার ব্যবস্থা করছি। থ্যাংক ইউ। আপনি তো সত্যপ্রকাশ বাবু, কিন্তু আপনি এখানে কি ব্যাপার? আমি সত্যপ্রকাশ বাবুকে ডেকে এনেছি গোপাল আঙ্কেল।
আমাদের বাবার মতো দেখতে ওই ব্যক্তির রহস্যের সমাধানের জন্যে। এতে সমাধান করার মতো কিছুই নেই রিমিমা। এটা পল্টুর ভুল ধারণা। আর আমার দুর্ভাগ্য, পল্টু যদি এইভাবে ভয় পেতে পেতে পাগল হয়ে যায়, তাহলে আমাকে সারা জীবন অপরাধী হয়ে থাকতে হবে। অপরাধী হওয়ার কথাটা উঠছে কেন? আপনি কি পল্টুকে ভালোবাসেন না? কি যে বলেন আপনি! জমিদার বাবুর চলে যাওয়ার পর ওদেরকে ছোট থেকে বড় তো আমিই করলাম, কিন্তু ব্যাপারটা অন্য। এই বিশাল সম্পত্তি আমার পছন্দ নয়। দেখুন না, কথায় কথায় আমি আসল কথা বলতেই ভুলে গেছি। পল্টু আমাকে আপেল আনতে বলেছিল, ওর আপেল খুব পছন্দ। যাই, বাজার থেকে গিয়ে আপেল নিয়ে আসি। কিন্তু পল্টু তো এগুলো ভালোই বাসে না। মানে তুমি ঠিক কি বলতে চাইছো রিমি? গোপালবাবু কি মিথ্যে বলছেন? জানি না, কিন্তু আমায় তো সত্যিটা জানতেই হবে। কিন্তু তার আগে আমাকে এটা বলো তো, গোপালবাবু কোথায় থাকেন? এখানেই আমাদের বাড়ির মধ্যেই উনি থাকেন। ব্যাপার কি? এত রাতে গোপালবাবুর ঘরে আবার কে ঢুকলো? এটা তো আমায় দেখতেই হবে। আপনাকে কে আমার ঘরে আসতে বলেছিল চন্দ্রনারায়ণ বাবু? আপনি জানেন না যে এই বাড়িতে ডিটেকটিভ সত্যপ্রকাশ বাবু এসেছেন? সত্যপ্রকাশকে আবার কে ডেকে পাঠিয়েছে? কে আবার? রিমি, আপনার দাদার মেয়ে। সে যেই হোক না কেন, এই রহস্যটাকে কেউ উদ্ঘাটন করতে পারবে না। আপনি একটুও চিন্তা করবেন না গোপালবাবু। আজকের রাতে আমি পল্টুকে এমন ভয় দেখাবো যাতে সে পুরো পাগল হয়ে যায়। ঠিক আছে, যা করার সাবধানে করবেন। পরিস্থিতি কিন্তু ভালো নয়। এই ব্যাপারে আপনাকে আর কোনো কিছু ভাবতে হবে না। পল্টু, আমার কাছে চলে এসো পল্টু। আমি তোমার বাবা বলছি। তুমি কি আমার কাছে আসবে না? এসো, এসো এখানে। না না, তুমি আমার বাবা নও। আমার বাবা তো এই পৃথিবীতে আর নেই। না পল্টু, আমি মারা যাইনি। আমি তো তোমার বাবা। চলো আমার সঙ্গে। আপনার খেলা শেষ হয়ে গেছে চন্দ্রনারায়ণ বাবু। এ কি, আপনি কে? ইনি হলেন তোমার আঙ্কেল চন্দ্রনারায়ণ বাবু পল্টু। আর ইনি তোমার বাবার রূপ নিয়ে তোমাকে ভয় দেখান। আপনি সমস্ত কথা খুলে বলুন সত্যপ্রকাশ বাবু। হ্যাঁ, আমি বলছি, শোনো। আসলে গোপালবাবু চেয়েছিলেন যে পল্টু যেন একদম পাগল হয়ে যায়, যাতে তিনি সারা জীবনের জন্য এই রায়পুরের জমিদারিটাকে হাতে রেখে সুযোগ নিতে পারেন। সেই কারণে তিনি নারায়ণ বাবুর যমজ ভাই চন্দ্রনারায়ণ বাবুকে কাজে লাগিয়েছিলেন। কিন্তু চন্দ্রনারায়ণ বাবু এতদিন ধরে কোথায় ছিলেন? এবার তোমার এই প্রশ্নের উত্তর স্বয়ং গোপালবাবুই দেবেন। কি আমি ভুল বলছি কিছু গোপালবাবু? চালাকি করবার কিন্তু একদম চেষ্টা করবেন না আপনি। সত্যি কথা বলুন। চন্দ্রনারায়ণ বাবুকে ওনার দাদা চুরির দায়ে ওনাকে এই রায়পুর থেকে বের করে দিয়েছিলেন, কিন্তু ওনার দাদার মৃত্যুর পর উনি এখানে আবার ফিরে আসেন। আর সেই সুযোগে চন্দ্রনারায়ণ বাবুকে নারায়ণ বাবু সাজিয়ে পল্টুকে ভয় দেখানোর প্ল্যান তৈরি করেন, যাতে পল্টু ভয়ের কারণে অসুস্থ হয়ে পড়ে। আর আপনারা দুজনে মিলে তখন জমিদারিটা ভোগ করবেন। কিন্তু একটা কথা আপনারা ভুলে গিয়েছিলেন, অপরাধ কখনো লুকোনো যায় না। আর অপরাধী তো কোনো না কোনো দিন ঠিক শাস্তি পায়। ইন্সপেক্টর সাহেব, গোপালবাবু আর চন্দ্রনারায়ণ বাবুকে গ্রেফতার করুন। হ্যাঁ সত্যপ্রকাশ বাবু। বাবা, আমি কাল থেকে দেখছি
যখন থেকে তুমি এই মূর্তিটা কিনে এনেছো তুমি কেমন চিন্তায় রয়েছো, বারবার এই মূর্তিটাকেই দেখছো। এই মূর্তিটা এমন কি আছে বাবা? সেটা তো আমিও জানি না আকাশ, কিন্তু এই মূর্তিটা আমাকে খুব খুব টানছে। এই ছেলেটার মুখের দিকে তাকালে আমার অদ্ভুত অনুভূতি হচ্ছে। এই মূর্তিটা তোমার খুব পছন্দ, তাই না বাবা? আরে পছন্দ হয়েছে বলেই তো আর্ট গ্যালারি এক্সিবিশন থেকে 1 লাখ টাকা দিয়ে এটাকে কিনে আনলাম। এই মূর্তিটার দাম 1 লাখ টাকা? বাবা, মূর্তি কোথায় গেল? হ্যাঁ, আরে তাই তো, ওই ছেলেটার মূর্তি তো এই টেবিলেই ছিল, গেল কোথায়? বাবা, ওই দেখো, ওই বাচ্চাটা কাঁদছে। বাবা, ওই দেখো, মূর্তিটা আবার টেবিলের উপর উঠে গেছে। এ তো ভৌতিক ঘটনা বাবা। এ তুমি কোন মূর্তি কিনে এনেছো? না না, এই মূর্তিকে বাড়িতে রাখা যাবে না, রাখা যাবেই না। এই মূর্তিতে ভূত আছে, ভূত। না, ব্যাপারটা খুবই ভয়ানক আর রহস্যময়। এই রহস্যের সমাধান শুধু সত্যপ্রকাশ বাবুই করতে পারেন। আচ্ছা, এটাই হলো সেই রহস্যময় মূর্তি? হ্যাঁ সত্যপ্রকাশ বাবু, আমি এটা ওই আর্ট গ্যালারি এক্সিবিশন থেকে কিনে এনেছিলাম। যদি আপনি কিছু মনে না করেন, এই মূর্তিটা আমি কয়েকদিনের জন্য রাখতে চাই, কারণ আমি দেখতে চাই আপনি যেটা বলছেন সেরকম সত্যি কিছু ঘটে কিনা। হ্যাঁ হ্যাঁ, কয়েকদিনের জন্য কেন, আপনি এই মূর্তি আপনার কাছে রেখে দিন না। আজকের মতো আমি উঠি। বেশ বেশ। হলোটা কি? এখন তো আর লোডশেডিং হয় না। ও মাই গড! তুমি তার মানে শশীকান্ত বাবু ঠিকই বলছিলেন। মূর্তিটার নিচে ছোট্ট করে এস লেখার অর্থ কি? এটা কি কোনো ক্লু, নাকি সংক্ষেপে লেখা আছে শিল্পীর নাম? এই প্রশ্নটার উত্তর আমাকে খুঁজে বার করতেই হবে। তার আগে আমার যাওয়ার দরকার। নমস্কার নমস্কার। আরে কি সৌভাগ্য আমার, আজ বিখ্যাত ডিটেকটিভ সত্যপ্রকাশ বাবু নিজের চরণ ধুলি আমার আর্ট গ্যালারিতে দিয়েছেন। আগে নমস্কার, আপনি? আগে আমি এই গ্যালারির মালিক মধুসূদন গুপ্ত। গুড। আমার আপনার একটু সাহায্যের প্রয়োজন। হ্যাঁ হ্যাঁ, বলুন না, আপনাকে কিভাবে সাহায্য করতে পারে?
এই মূর্তিটাকে চিনতে পারছেন? হ্যাঁ, এ তো আমারই আর্ট গ্যালারির মূর্তি। দুদিন আগে 1 লাখ টাকায় বিক্রি হয়েছে। আচ্ছা, এই মূর্তির নিচে এস লেখা কেন আপনি বলতে পারেন? হ্যাঁ, এস মানে তো বিখ্যাত মূর্তিকার অতনু শঙ্কর। কিন্তু অনেকদিন হয়ে গেল ওনার ব্যাপারে আমি কিছুই জানি না। ফোন করলেও কেউ ওঠায় না। জানি না উনি কোন অবস্থায় আছেন। ও, আই সি। কিন্তু ব্যাপারটা কি সত্যপ্রকাশ বাবু? আপনি এত চিন্তিত কেন? কিছু হয়েছে নাকি? আপনাকে আমি পরে বলবো। তার আগে আপনি আমাকে বলুন, অতনু শঙ্কর বাবুর ঠিকানা আপনার কাছে আছে? হ্যাঁ, একটু দাঁড়ান, আমি বলছি। আমাদের গ্যালারির রেজিস্টারে সমস্ত মূর্তিকারের নাম ঠিকানা রয়েছে। এই যে আমি পেয়েছি। অতনু শঙ্কর, অ্যাড্রেস 14 নম্বর গোপালকৃষ্ণ লেন, সোনাগড়। ওকে, থ্যাংক ইউ মধুসূদন বাবু। তার মানে এটাই হলো অতনু শঙ্কর বাবুর বাড়ি। নমস্কার অতনু শঙ্কর বাবু। বলুন কি ব্যাপার? আর এত রাতে আপনি আমার বাড়িতে? আর আপনি কে? আগে আমি হলাম ডিটেকটিভ সত্যপ্রকাশ। আপনার বানানো এই মূর্তির ব্যাপারে কথা বলতে এসেছি। ওই মূর্তির ব্যাপারে আমি কোনো কথা বলতে চাই না। আমি এখন মূর্তি বানাই না। কিন্তু আপনার বানানো এই মূর্তিটার ব্যাপারে আমাকে জানতেই হবে। এখনই এই অভিশপ্ত মূর্তিটাকে আমার কাছ থেকে সরান। এক্ষুনি নিয়ে যান। এই মূর্তিটা আমায় বরবাদ করে দিয়েছে। বরবাদ করে দিয়েছে মানে? আমাকে সবকিছু খুলে বলুন, সবটা বলুন। ওই রাতে আমি মূর্তিটাকে সম্পূর্ণ করার পর তখনই উমা শঙ্কর আমার বাড়িতে এলো। না না উমা শঙ্কর না, এই মূর্তিটা আমি তোকে দিতে পারবো না ভাই, দিতে পারবো না। তুই এর আগেও জোর করে মূর্তি আমার থেকে নিয়ে বিক্রি করেছিস, আমি কিচ্ছু বলিনি। কিন্তু এই মূর্তিটা আমার ভীষণ প্রিয়, আমি তোকে দিতে পারবো না। আমি বলছি আমাকে দিয়ে দাও দাদা, নয়তো আমি তোমাকে শেষ করে দেব। দেব না, আমি দেব না। দেবে না? তাহলে তো তুমিও আর বাঁচবে না। উমা শঙ্কর, আমার মূর্তিটা নিয়ে যাস না। ও মাই গড! সব শুনেছো তো সত্যপ্রকাশ? কিন্তু ওই মূর্তির বাচ্চাটা কাঁদে কেন? ওতে আমার আত্মাই এতদিন ধরে বন্দী ছিল। তোমায় সব বলার পরে আজ আমি মুক্তি পেলাম। শোনো সত্যপ্রকাশ, সবাইকে বলো যে অতনু শঙ্কর আত্মহত্যা করেনি, ওকে খুন করা হয়েছিল। হ্যাঁ?